স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদের সঙ্গে আছি আমি আকাশ এহসান। আজ ভার্চুয়াল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত রুটে পুনরায় ট্রেন চালুর উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী। আলোচনা টেবিলে উঠবে 6টি অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা বন্ধ, রোহিঙ্গা সংকট, কোভিড-19 মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা সহ আরও বেশ কিছু বিষয়। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সমকালীন আঞ্চলিক রাজনীতিতে দুই প্রধানমন্ত্রীর এই বৈঠককে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন কূটনৈতিক মহল। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় নিরাপত্তা রক্ষার স্বার্থে বন্ধ করা হয় চিলাহাটি হলদিবাড়ি রুটে রেল যোগাযোগ। 5 দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত এই 10 কিলোমিটার রেলপথটির উপর আবারও চলবে ট্রেন। গেল বছর 80 কোটি টাকা ব্যয়ে রেলপথ সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রকল্প হাতে নেয় সরকার। বৃহস্পতিবার এই রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ঢাকা। প্রথম দিকে শুধু পণ্যবাহী ট্রেন চললেও 26 মার্চ স্বাধীনতা দিবস থেকে চলবে যাত্রীবাহী ট্রেনও। রেলপথ চালুর পাশাপাশি দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল আলোচনায় উঠছে সীমান্ত হত্যা, নদীর পানি বণ্টন, রোহিঙ্গা সংকট, কোভিড-19 প্রসঙ্গ ছাড়াও আরও বেশ কিছু বিষয়। আমাদের এই যে রেলওয়ে হলদিয়াবাড়ি 55 বছর পরে এইটারও চালু হবে। যতগুলো বড় বড় ইস্যু আমাদের পানির সমস্যা, আমাদের এই সীমান্তের যে নিশ্চয়তা, এসবই আমরা সেখানে তুলে ধরব। ইন্দো প্যাসিফিক অঞ্চল ঘিরে চীন যুক্তরাষ্ট্রের আধিপত্য কিংবা বাংলাদেশকে অংশীদার করার চেষ্টা, ভূ আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে দুই প্রধানমন্ত্রীর এই বৈঠককে গুরুত্বের সাথে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আমি মনে করব যে যেহেতু জুন পর্যায়ের আলোচনা আর সেটা খুব দীর্ঘ সময় হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না, কাজে এই অল্প সময়ের মধ্যেই তারা সম্পর্ক ঝালাই করা, যেসব প্রকল্প বা যেসব সহযোগিতা যাগুলি আছে সেগুলোর একটা মূল্যায়ন তারা করে দেখবেন যে কতটা অগ্রগতি হচ্ছে, কেমন অগ্রগতি হচ্ছে, এবং নতুন দুই একটা উদ্যোগ যেটা চিলাহাটি হলদিবাড়ি মূল্যায়ন প্রকল্প। ভারতের সাথে অব্যাহত সুসম্পর্ক বজায় রাখতে দুই প্রধানমন্ত্রীর সম্ভাব্য 1.5 ঘণ্টার এই আয়োজনকে নিয়মিত কর্মকাণ্ডের অংশ হিসেবেও বিবেচনা করছেন কোনো বিশ্লেষক। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। 55 বছরের নীরবতা ভেঙে আবারও শুরু হচ্ছে নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি রুটে ট্রেন চলাচল। দৃষ্টিনন্দন বর্ণিল সাজে সজ্জিত ইঞ্জিন সহ 30টি খালি র্যাক। আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের আশা স্থানীয়দের। রেলমন্ত্রী জানিয়েছেন প্রথম দিকে শুধু পণ্যবাহী ট্রেন চলাচল করলেও 26 মার্চ থেকে শুরু হবে যাত্রী পরিবহন। আব্দুর রশিদ শাহর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় নিরাপত্তাজনিত কারণে বন্ধ হয়ে যায় চিলাহাটি হলদিবাড়ি রুটে রেল যোগাযোগ। 5 দশকেরও বেশি সময় ধরে রেলপথটি পরিত্যক্ত অবস্থায় ছিল। রুটটিতে পুনরায় ট্রেন যোগাযোগ সচল করতে গেল বছর 80 কোটি টাকা ব্যয়ে রেলপথ সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রকল্প হাতে নেয় সরকার। 17 ডিসেম্বর দুদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে পুনরায় চিলাহাটি হলদিবাড়ি রুটে ট্রেন চলাচল শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এর মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দৃষ্টিনন্দন বর্ণিল সাজে সজ্জিত ইঞ্জিন সহ 30টি খালি র্যাক প্রস্তুত রাখা হয়েছে। প্রথম দিকে শুধু পণ্যবাহী ট্রেন চলাচল করবে। 26 মার্চ স্বাধীনতা দিবস থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে জনগণ এর যে যোগাযোগ দীর্ঘদিন যে বন্ধ ছিল গত 65 বছর, সেটি উন্মোচিত হলো। 26 মার্চে আমাদের যাত্রীবাহী ট্রেন আমরা এই যাতায়াত করার জন্য আমরা চালু করতে পারবো। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, গোয়েন্দা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ট্রেন চলাচল শুরুর খবরে খুশি স্থানীয়রা বলছেন, আর্থসামাজিক উন্নতির পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসার হবে। ভারত এবং বাংলাদেশ একটি মালবাহী ট্রেন উদ্বোধন হচ্ছে, এতে আমরা অনেক বেশি ধন্য যে এটি আমাদের অনেক প্রতীক্ষিত ছিল। রেলের মাধ্যমেই আমরা যেন ভারত যেতে পারি।
চিলাহাটি থেকে হলদিবাড়ি পর্যন্ত প্রায় 10 কিলোমিটার রেলপথে ব্রডগেজ লাইন স্থাপন করা হয়েছে। নির্মাণ করা হয়েছে চিলাহাটি হাইটেক মডেল স্টেশন, কাস্টমস হাউস ও ইমিগ্রেশন অফিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কিছু ইসলামী সংগঠনের তোলা বিতর্কের প্রেক্ষিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সহনশীল থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, কারো কথায় কান না দিয়ে নিজের কাজ করতে হবে। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সবার সমান অধিকার বলেও করিয়ে দেন সরকার প্রধান। আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত শাহালি জয়ের রিপোর্টে। মহান বিজয় দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ গণভবন থেকে। এতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সভাপতির বক্তব্যে উঠে আসে বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গ। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সময় মতো করোনা ভাইরাসের ভ্যাকসিন চলে আসবে দেশে। করোনা ভাইরাসে দেশে এবং বিদেশেও সবার আমি প্রতি সমবেদনা জানাই, আপনার মাগফিরাত কামনা করি। জাতির জনকের ভাস্কর্য ইস্যু উঠে আসে সরকার প্রধানের বক্তৃতায়। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা ওঠার চেষ্টা হয়েছে। আমি আপনাদেরকে এটুকু বলবো যে সবাইকে যে কোনো পরিস্থিতি সহনশীলতার সাথেই মোকাবেলা করতে হয়, সেটাই করতে হবে। আর কে কি বললো না বললো সেগুলি শোনার থেকে আমরা কতটুকু দেশের জন্য করতে পারলাম সেটি আমাদের চিন্তায় থাকবে। তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, সঠিক কাজ করতে পারবো, এবং সেইভাবে আমরা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সব ধর্মের মানুষেরই সমান অবদান আছে। এই মাটিতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সকল ধর্ম, অর্থাৎ আমরা এখন মুসলমান সংখ্যাগরিষ্ঠ আছি বলে অন্য ধর্মাবলম্বী যারা তাদেরকে অবহেলা চোখে দেখব তা নয়। কারণ মনে রাখতে হবে, সকলে এক হয়ে মুক্তিযুদ্ধে একই সাথে রক্ত ঢেলে দিয়ে এদেশ স্বাধীন করেছে। কাজে এদেশের মাটিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার নিয়েই বাস করবে। যার যার ধর্ম পালনের স্বাধীনতা সকলেরই থাকবে, এবং সেই চেতনায় আমরা বিশ্বাস করি, এবং ইসলাম আমাদের সেই শিক্ষাই দিয়ে থাকে। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশ চলবে মাথা উঁচু করে। চেতনা দিয়ে যারা যুদ্ধ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রাজধানীতে এখনো চলছে লক্কর ঝক্কর বাসেই যাত্রী পরিবহন। অধিকাংশের উঠে গেছে রং, নেই লুকিং গ্লাস, পেছনের গ্লাসও ভাঙা। ধুলা ময়লা যেন নিত্য সঙ্গী আসনগুলোর। যাত্রীরা বলছেন, দেশের রাজধানী শহরে কোনোভাবেই চলতে পারে না এসব বাস। দ্রুত রংচটা ভাঙাচোরা বাসের ব্যাপারেও উদ্যোগ চান বিশেষজ্ঞরা। তবে শিগগিরই এর সমাধান হচ্ছে না। বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামের বাস্তবায়ন না হলে এসব বাস চলবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। এমন রংচটা ভাঙাচোরা বাসে চলে আসছে রাজধানীর যাত্রী পরিবহন। বিভিন্ন সময়ে এসব বাস নিয়ে আলোচনা সমালোচনা হলেও রাস্তা থেকে সরেনি লক্কর ঝক্কর বাস। রাজধানীর বাড্ডা রুটের এসব ছবি জানান দিচ্ছে, অধিকাংশ বাসেরই নেই লুকিং গ্লাস, ভেঙে গেছে বিভিন্ন অংশ, উঠে গেছে বাসের রং। দীর্ঘদিন ধরে নষ্ট লাইট শেষ পর্যন্ত হয়ে গেছে পরিত্যক্ত। তারপরও রাজধানীর রাস্তায় দাপটের সঙ্গে চলছে লক্কর ঝক্কর এসব বাস। ব্যবস্থাও নেই পুলিশের। গ্লাসগুলো অনেক ভাঙা, তারপর পার রাখার সমস্যা, গেট থেকে উঠতে গেলে সমস্যা হয়, বসতে গেলে সমস্যা। এই সমস্ত গাড়িতে এখন রোডে চলারই ঠিক না, ভাঙাচোরা। রাস্তায় যেগুলো পাচ্ছে ওগুলো আইনগত ব্যবস্থা নিচ্ছে না, এই বাসগুলো চলা ঠিক না। রাজধানীর 290টির বেশি রুটে চলা প্রায় 6000 বাসের বেশিরভাগই রংচটা। অনেক বাসের মেয়াদ শেষ হলেও বন্ধ হয়নি যাত্রী পরিবহন। এটা ঠিক থাকে তো মালিক, আমরা তো কর্মচারী। রং করালে 15 দিনও থাকে না, এক সপ্তাহের মধ্যে মনে হয় গাড়ি আগের মতো হয়ে যায়। 20 বছর হয়ে গেছে না, এটি মডেল শেষ। 2 দশক আগেও রাজধানী ঢাকায় বিভিন্ন রুটে বাসের রং নির্ধারণ করে দিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA। নিয়ম ছিল, যেসব বাসের রং উঠে যাবে সেসব বাস চলাচলের অনুপযোগী হবে রাজধানীর রাজপথে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই নিয়ম গেছে হারিয়ে, যার সুযোগ নিচ্ছেন বাস মালিকরা। তবে এই গণপরিবহন নেতার দাবি, ঢাকার রাস্তায় আগের তুলনায় কমেছে ভাঙাচোরা বাস। ঢাকা শহরে রোড ফার্নিচার যেটা করতে যাচ্ছি, সেটা যখন আমরা করতে পারবো, তখন এই লক্কর ঝক্কর একটি গাড়িও থাকবে না। তখন সম্পূর্ণ নতুন গাড়ি দিয়ে এটা করা হবে। সেটার জন্য আরো যথেষ্ট সময়ের প্রয়োজন।
তবে বাসের এমন দুরবস্থা কাটাতে দ্রুত উদ্যোগ চান গণপরিবহন বিশেষজ্ঞরা। গণপরিবহনের নামে যেই বাসগুলি চলছে এগুলি কোনোভাবেই কিন্তু চলার যোগ্য না। পরিকল্পনায় আমরা ভুল করেছি, একই করিডোরে একাধিক কোম্পানির বাসের মালিককে ছাড়পত্র দিয়েছি চালানোর জন্য। তথ্য বলছে বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রাম বাস্তবায়নে সময় লাগবে আরো অন্তত 2 বছর। এজন্য ভাঙাচোরা নোংরা এসব বাসই আরো কিছুদিন ভরসা হয়ে থাকছে রাজধানীবাসীর। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। নোয়াখালী হাতিয়ায় বরযাত্রী সহ ট্রলার ডুবির ঘটনায় 7 শিশুসহ এখনও নিখোঁজ 8 জন। ট্রলার ডুবিতে কোনসহ মারা গেছেন 7 জন। এখনও উদ্ধার অভিযান চলছে বলে জানায় নৌ পুলিশ ও হাতিয়ার প্রশাসন। আকবর হোসেন সোহাগের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নতুন জীবনের স্বপ্ন নিয়ে ফরিদ ও তাসলিমার বরযাত্রীবাহী ট্রলার হাতিয়ার নলচিরা ঘাট থেকে উত্তাল মেঘনা পাড়ি দিতে চেয়েছিল ভোলার ঢালচরে, কিন্তু মঙ্গলবার এই যাত্রায় গন্তব্যে পৌঁছা হলো না কনে তাসলিমার। মাঝপথেই ঘটে মর্মান্তিকভাবে ট্রলার ডুবি, সেই সাথে ডুবে যায় ফরিদ তাসলিমার স্বপ্ন। ওই আমার মেয়ে কত সুন্দর গো, ওই আমার মেয়ের মুখের কাটিনি কত সুন্দর গো, সকাল হারাই দিয়েছি। 55 থেকে 60 জন যাত্রী বোঝাই ট্রলার ডুবে যাওয়ায় মঙ্গলবারে উদ্ধার করা হয় 7 জনের মরদেহ। 7 শিশুসহ এখনও নিখোঁজ 8 জন। উদ্ধার কাজ অব্যাহত থাকবে বলে জানায় নৌ পুলিশ ও স্থানীয় প্রশাসন। আমাদের নৌ পুলিশ, কোস্টগার্ড, আমরা একসাথে নদীতে যারা নিখোঁজ রয়েছেন গতকালের দুর্ঘটনায় এদেরকে উদ্ধারের তৎপরতায় আমরা এখানে ব্যস্ত, নদীতে ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রাপ্ত তথ্য অনুসারে এ পর্যন্ত আমাদের 8 জন নিখোঁজ রয়েছেন, সবগুলো হচ্ছে মহিলা এবং শিশু। এই ঘটনায় এখন পর্যন্ত 44 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে নগরবাসীর ফেলে দেয়া বর্জ্য দিয়ে জৈব সার তৈরি করছে সিটি কর্পোরেশন। সিটি জৈব সার নামে বাজারজাত হওয়া পণ্যটি সারা দেশে সরবরাহ করে কোটি টাকা আয় হচ্ছে তাদের। সিটি প্রশাসক বলছেন, শুধু জৈব সার নয়, সরকারি সহযোগিতা পেলে বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 70 লাখ বাসিন্দার শহর চট্টগ্রামে প্রতিদিন 3 টনেরও বেশি বর্জ্য তৈরি হয়। সিটি কর্পোরেশনের 2000 কর্মী নিয়মিত বাসাবাড়ি থেকে এসব বর্জ্য সংগ্রহ করেন। প্রতিদিনকার সংগ্রহকৃত এসব বর্জ্য নেওয়া হয় হালির শহরের আনন্দবাজার এলাকায় গার্বেজ ট্রিটমেন্ট প্ল্যান্টে। এরপর প্রক্রিয়াজাত করে তৈরি হয় জৈব সার। গার্বেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রতিদিন প্রায় 1 টন জৈব সার উৎপাদন করে। ম্যাচিউরিং করার পরে এটা উইদাউট সানলাইট আমরা শুকাই। এই শুকাবার পরে এরপরে একটা প্রক্রিয়া হয়েছে আপনার, যদি আমরা দানা করি তাইলে এটা পাউডার করতে হয়, পাউডার থেকে আবার দানা করতে হয়। দৈনিক আমরা মিনিমাম 1 টন, 1 টনের নিচে কখনো হয় না, 1 টনের উপরে হয়। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শুধু জৈব সার নয়, বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের। বর্জ্য থেকে শক্তি উৎপাদন বা এনার্জি উৎপাদন করার কাজে ব্যবহার করব এবং জৈব সার প্রকল্পটা আমরা পুনরুজ্জীবন করার চেষ্টা করতেছি। চসিক উৎপাদিত সিটি সার স্বল্প মূল্যে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হলেও স্থানীয় কৃষকরা চাহিদা মতো পান না বলে অভিযোগ রয়েছে। সারগুলা এখানে তৈরি হচ্ছে, এই সার যদি আমরা পাইতাম তো আমাদের ফসল আরো ভালো হইতে হয়, আমাদেরকে সার বেশি দামে কিনা লাগতো না। ওই সিটি কোম্পানির যে জৈব সারটা তৈরি হয় এটা আমরা পাইতেছি না, আমরা এই জন্য এই সারটা বাইরে থেকে কিনে নিতে হয়। প্রতি কেজি সিটি জৈব সার ডিস্ট্রিবিউটরদের কাছে বিক্রি হয় 10 টাকায়। কয়েকবার হাত বদলের পর খুচরা বাজারে মূল্য দাঁড়ায় 30 টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। অবশেষে যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়ার পথে এগিয়ে যাচ্ছে করোনার দ্বিতীয় ভ্যাকসিন। মার্কিন জৈব প্রযুক্তি কোম্পানি মডার্না টিকা নিরাপদ এবং 94% কার্যকর বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ঔষধ নিয়ন্ত্রক সংস্থা। এদিকে চলতি বছরের শেষের মধ্যেই গণটিকাদান কর্মসূচি শুরুর পরিকল্পনা করছে জার্মানি। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট।
ফাইজারের পর এবার মডার্নার করোনা টিকা নিয়েও ইতিবাচক মন্তব্য করল মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন FDA। সুনির্দিষ্ট উদ্বেগের কিছুই পাওয়া যায়নি নিরাপদ এ কার্যকর টিকায়, মঙ্গলবার এমনটাই জানিয়েছে সংস্থাটি। ফলে জরুরি ব্যবহারে টিকাটির অনুমোদন পাওয়ার পথ সুগম হল। ফাইজারের টিকার মতো অত্যাধিক শীতল ব্যবস্থায় টিকাটি সংরক্ষণের প্রয়োজন নেই বলেই তথ্য দিয়েছেন গবেষকরা, যা মডার্নার ভ্যাকসিনের অন্যতম সুবিধা। বড়দিনের আগেই ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে অনুমোদন পাবে একটি করোনা ভ্যাকসিন, এমনটাই প্রত্যাশা করছে জার্মানি। মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্প্যান জানান, চলতি বছর শেষের আগে শুরু হতে পারে গণটিকাদান কর্মসূচি। এখন পর্যন্ত আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী 23 ডিসেম্বরের মধ্যেই একটি করোনা টিকার অনুমোদন পাওয়া যেতে পারে, যা পুরো ইউরোপীয় ইউনিয়নের জন্যই আনন্দের সংবাদ। এরই মধ্যে ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকা ও রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিন গ্রহণের জন্য বেশ কয়েকটি চুক্তি করেছে আর্জেন্টিনা। টিকা সরবরাহের জন্য আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের ফাইজারের সাথেও। তবে সেই আলোচনায় অপ্রত্যাশিত কিছু পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টাইন স্বাস্থ্যমন্ত্রী গিনেস গঞ্জালেস। এদিকে মঙ্গলবার করোনা ভ্যাকসিন তৈরিতে অংশগ্রহণকারী তৃতীয় স্প্যানিশ সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছে ওষুধ কোম্পানি রেইক জোফ্রে। মার্কিন মেডিকেল ডিভাইস কোম্পানি জনসন অ্যান্ড জনসনের সাথে জোট বেঁধে একটি করোনা টিকা উৎপাদনের সিদ্ধান্তে একমত হয়েছে তারা। নিবির আমিন, নিউজ 24। ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর কারণে কুড়িগ্রামের শেখ হাসিনা দ্বিতীয় ধরলা সেতুর কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। ব্যবসায়ীরা জানান, রত্তাই নদীর ওপর ছোট বেইলি সেতুটি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় বড় যানবাহন চলাচল করতে পারছে না। এ কারণে ধরলা সেতু ব্যবহার করতে পারছে না তারা। নতুন একটি সেতু নির্মাণ করে শেখ হাসিনা ধরলা সেতুকে সার্বিক ব্যবহার উপযোগী করলে এ অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রসার হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। হুমায়ুন কবির সূর্যর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 2018 সালের 3 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধরলা নদীর উপর নির্মিত শেখ হাসিনা দ্বিতীয় ধরলা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেন। সেদিন থেকে সাধারণ মানুষ এবং হালকা যানবাহন চলাচল করছে এই সেতু দিয়ে। তবে কুলাঘাট এলাকায় রত্নাই নদীর উপর ছোট্ট একটি বেইলি সেতু ভেঙে পড়ার উপক্রম হওয়ায় এর উপর দিয়ে বড় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এই কারণে লালমনিরহাট সদর উপজেলা ও কুড়িগ্রামের ফুলবাড়ি, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার ব্যবসায়ীরা ব্রিজটি ব্যবহার করে কোনো মালামাল পরিবহন করতে পারছেন না। স্থানীয়দের অভিযোগ, বড় সেতুটির সার্বিক ব্যবহারে 2 বছর ধরে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে ছোট্ট একটি বেইলি সেতু। একাধিকবার সড়ক ও জনপথ বিভাগ আশ্বাস দিলেও নতুন সেতু নির্মাণে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ওই ব্রিজটার কারণে মানুষ বড় বড় গাড়ি চলে পাচ্ছে না। রত্নাই ব্রিজের কারণে আমরা কোনো বড় ধরনের গাড়ি বা যানবাহন আমরা নিয়ে আসতে পারতেছি না। রাস্তা একদম খারাপ, ভাঙা, এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে। সংশ্লিষ্টরা অবশ্য জানান, প্রকল্প অনুমোদন হলেই বেইলি সেতু নির্মাণ করা হবে। রংপুর জন ক্ষতিগ্রস্ত উন্নয়ন প্রকল্প নামে আমাদের মন্ত্রণালয় অনুমোদনের প্রক্রিয়াধীন আছে। কুলাঘাটে রত্নাই নদীর উপর নতুন একটি সেতু নির্মাণ করে শেখ হাসিনা ধরলা সেতুকে সার্বিক ব্যবহার উপযোগী করলে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রসার হবে বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আঁকার জন্য সাদা কাগজ নয়, বেছে নিয়েছেন শস্যক্ষেতকে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুল কাদের রবি শস্য দিয়ে এঁকেছেন বঙ্গবন্ধু ও বাংলাদেশকে। সূচিশিল্পীর মতো শৈল্পিক বুননে করে তুলেছেন অপরূপ দৃষ্টিনন্দন ফসলি মাঠ। এতে ফুলের শ্রদ্ধায়, ভালোবাসায় হেসে উঠছে বঙ্গবন্ধুর একখণ্ড নান্দনিক সবুজ বাংলাদেশ। শৈবাল দাসের ক্যামেরায় ময়মনসিংহ থেকে সৈয়দ নোমানের প্রতিবেদন। লাল শাকে জাতির পিতা, স্মৃতিসৌধ হয়েছে সরিষা গাছে। জাতীয় পতাকা আর নৌকাতেও মিশেল লাল শাক ও সরিষা গাছ। জাতীয় ফুল শাপলাও হয়েছে সবুজ ফসলে। লেখা আছে মুজিব 100 বর্ষ। দূর থেকে ক্যামেরার চোখে এই ক্যানভাসে ফুটে ওঠে বাংলাদেশ। সৃষ্টিশীল এই কৃষকের কাছে প্রশ্ন ছিল, এমন কারুকাজের পেছনে যুক্তি কি? আবাদি জমিতে আমি এই সরিষা দিয়ে এবং লাল শাক দিয়ে মুজিবকে আমি এঁকেছি। বঙ্গবন্ধুকে ভালোবাসা, উদার মনে ভালোবেসে আমি আমার এই কাজটা করেছি আমার জমিতে। এমন কাজে পেছন থেকে সহযোগিতায় আছে পারাখালবলা গ্রামের 35 যুবক, যারা গড়ে তুলেছেন বন্ধুমহল ডিজিটাল ক্লাব। কাদির
সে ক্লাবেরই উপদেষ্টা সদস্য। বঙ্গবন্ধুর ছবি আমরা কম্পিউটার থেকে রিলিজ করে বার করে তারপরে এগুলো আমরা অঙ্কন করতে শুরু করি। আস্তে আস্তে এগুলো কাজ সম্পন্ন করা হয়। বীজ বুনে জমির বুকে করা চিত্রাঙ্কন স্পষ্ট হচ্ছে ফসল বড় হবার সাথে সাথে, যা দেখে তাক লেগেছে স্থানীয়রা। ভাইরাল হয়েছে সাইবার দুনিয়া। পাখির চোখ দিয়ে এই শিল্পকর্ম দেখার জন্য বানানো হয়েছে বাঁশের মাচা। মাঠে যে সুন্দর একটি অঙ্কন করেছেন, সেই জন্য সারা এলাকার মানুষ ছুটে আসতেছে। কাদিরের এই ক্যানভাস ফুটিয়ে তুলেছে কৃষিক্ষেত্রে ডিজিটাল আইডিয়ার বিষয়টিও, এমনটাই মনে করছেন এই কৃষি কর্মকর্তা। তার হৃদয়ের যে অনুভূতি দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, এই জন্য আমরা কৃষি বিভাগ গর্বিত। গত বছরেও পারাখালবোলা গ্রামে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভালোবাসার জমি নেকে আলোচনায় এসেছিলেন কৃষক আব্দুল কাদির। সৈয়দ নোমান, নিউজ 24, ময়মনসিংহ। কক্সবাজার সাগর তটের লাবণী পয়েন্টে নির্মিত বঙ্গবন্ধুর বালু ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে। বিজয় দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় গতকাল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী সহ অন্যান্যরা। 2টি ভাস্কর্য এখানে তৈরি করা হয়েছে। একটি বঙ্গবন্ধুর ফ্রি স্ট্যান্ডিং ভাস্কর্য, অপরটি রিলিফ ভাস্কর্য। জেলা প্রশাসনের পরিকল্পনায় বঙ্গবন্ধুর ভাস্কর্যটির নির্মাণে সার্বিক সহযোগিতা করেছে ব্র্যান্ডিং কক্সবাজার নামে একটি প্রতিষ্ঠান। সংবাদ নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ব্যবসায় প্রতিযোগিতা উন্নতি আঞ্চলিক বাণিজ্য প্রসারের জ্ঞান ভিত্তিক কাজে বাংলাদেশকে $5 লাখ অনুদান সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সম্প্রতি এই অনুদান অনুমোদন করা হয়েছে বলে বুধবার এডিবির ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনের কৌশলগত বিষয়গুলোর জ্ঞান ভিত্তিক সমাধানে 2018 সালে এডিবি $20 লাখ অনুদান অনুমোদন করেছিল। $5 লাখ সেই সহায়তার অতিরিক্ত হিসেবে দেওয়া হবে। এবার আন্তর্জাতিক। ক্রিসমাসে সেজে উঠেছে বিশ্বের বেশিরভাগ দেশ। করোনা অতিমারির কারণে এবারের বড়দিনের ফিনল্যান্ডের সান্টার বার্তা কোভিডের স্বাস্থ্যবিধি অনুসরণ করার। এদিকে ক্রিসমাস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লেকে আয়োজন করা হয়েছে সান্টার পোশাকে মাছ ধরার প্রতিযোগিতা। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রনাই চন্দ্রা। ক্রিসমাস ঘিরে সেজে উঠেছে সারা বিশ্ব। তবে সান্টার রেন্ট্রির সাথে যাত্রা শুরু করে উত্তর ফিনল্যান্ড থেকে। করোনার কারণে এই বার্তা হচ্ছে না। দূর থেকে ফিনল্যান্ডের সান্টার বিশেষ বার্তা সবাই সুস্থ সুন্দর থেকে সামাজিক দূরত্ব মেনে ক্রিসমাস উদযাপন করার। দক্ষিণ কোরিয়ার সিউলে লাল সাদা পোশাক সান্টার কস্টিউমে সেজে উঠেছে মিউ ক্যাফের বিড়ালরা, আর তা উপভোগ করছেন দর্শনার্থীরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ওয়ার্ল্ড লার্জেস্ট সান্তা ক্লজ বেস টুর্নামেন্ট করোনার কারণে মুরসেভিলে আয়োজন করা হয় ছোট পরিসরে। অংশগ্রহণকারীরা সান্টার পোশাকে মাছ ধরার প্রতিযোগিতায় নামে। লকডাউনের মাঝে জার্মান এবং গ্রিসের মার্কেট ও প্রধান সড়ক সেজে উঠেছে ক্রিসমাসে। গাড়িতে বসে উপভোগ করছেন সেখানকার নাগরিকরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সংবাদ নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার খেলার খবর। বঙ্গবন্ধু টি-20 কাপের উদ্দেশ্য সফল। ঘরোয়া ক্রিকেটাররা পারফর্ম করছেন, পেসাররা পাচ্ছেন উইকেট। পাশাপাশি পাইপলাইনে থাকা ক্রিকেটাররাও দিচ্ছেন আস্থার প্রতিদান। করোনা মহামারীর মাঝে আয়োজিত 2 ঘরোয়া আসর নিয়ে এমনটাই মত হাবিবুল বাশার সুমনের। আগামী বছর ব্যস্ত সূচিকে সামনে রেখে ক্রিকেটারদের এমন পারফরমেন্সে আশার আলো দেখছেন জাতীয় দলের এই নির্বাচক। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে।
করোনা মহামারীতে চলতি বছর এলোমেলো বিশ্ব ক্রিকেট। আন্তর্জাতিক অঙ্গনে বল মাঠে গড়ালেও বাংলাদেশ বছরটা পার করছে ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে। প্রেসিডেন্টস কাপের পর এবার শেষের পথে বঙ্গবন্ধু টি-20 কাপ, যেখানে জাতীয় দলের ক্রিকেটারদের সাথে পাল্লা দিয়ে পারফরমেন্স করছে ঘরোয়া ক্রিকেটাররা। সামনের বছর আন্তর্জাতিক সূচি আর টি-20 বিশ্বকাপ থাকায় বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। এই টুর্নামেন্টে দেখলাম যে আমাদের ফিউচার প্লেয়ার যাদেরকে আমরা চিন্তা করছি, আমাদের পাইপলাইনটা বেশ স্ট্রং। অবশ্যই সামনে তো আমাদের অনেক খেলা থাকবে, ফিউচারে যারা ভালো, যাদেরকে নিয়ে যেটা বললাম যে আমাদের পরিকল্পনা আছে, দেখে ভালো লাগছে। তারা সবাই কম বেশি পারফর্ম করেছে, ব্যাটিংয়ে বোলিংয়ে। আমাদের যারা তরুণ খেলোয়াড় তারা কিন্তু বেশ ভালো করেছে। স্পিনারদের পাশাপাশি মিরপুরের পিচে এবার উইকেট পাচ্ছে পেসাররা। হাবিবুল বাশার মনে করছেন টুর্নামেন্টের সার্থকতা এখানেই। আমাদের বোলিং ইউনিটটা কিন্তু বেশ স্ট্রং হয়েছে। আপনি দেখেন ফাস্ট বোলিংয়ে এখন অনেক ফাস্ট বোলিং আমরা কাজ করতে পারছি এবং সবাই পারফর্ম করছেন, সবাই উইকেট পাচ্ছেন, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ইতিবাচক একটা বিষয়। বঙ্গবন্ধু টি-20 কাপে এবার সবার নজর ছিল সাকিবের উপর। নিষেধাজ্ঞা শেষে ফিরে এখনো জ্বলে ওঠার অপেক্ষায় দেশসেরা এই অলরাউন্ডার। অন্যদিকে টুর্নামেন্টের শেষ দিকে যুক্ত হয়ে মাশরাফি উপহার দিয়েছেন তার ক্যারিয়ার সেরা বোলিং। দুই তারকার পারফরমেন্সে আস্থার জায়গাটা তাই হয়েছে আরো পোক্ত। দেখুন সাকিব একটু স্ট্রাগল করেছে ব্যাটিংয়ে, বোলিংটা মানে ভালোই করেছে। সাকিব যখন ইন্টারন্যাশনাল ম্যাচ হবে আই থিঙ্ক হিল বি অলরাইট। মাশরাফি অনেকদিন পরে নামে নেমেছে, খুব একটা অনুশীলন করার সুযোগ পায়নি, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো অ্যাবাউট মাশরাফি, যে ও যখনই বোলিং করবে ওর লাইনটা সবসময় ভালো থাকে। পার্থ বণিক, নিউজ 24। বৃহস্পতিবার থেকে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক মানের ফিটনেস সেন্টার ও জিমের কাজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফে ভবন সংলগ্ন ফাঁকা জায়গায় এই জিম স্থাপিত হবে। বিজয় দিবস উপলক্ষে লাল সবুজ দলের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ পরিদর্শন শেষে এই ঘোষণা দেন বাফুফের সভাপতি। এদিকে বিজয় দিবসের প্রীতি ফুটবল ম্যাচে জাতীয় দলের সাবেক ফুটবলারদের নিয়ে গড়া সবুজ দলকে 3-0 গোলে পরাজিত করে লাল দল। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।